Is to Dr. Margia. Ultrasonography shows two pregnancy. Yes, One sir. is intrauterine and One one is is the pelvic intrauterine, cavity. one is extrauterine. So during the operation, the things come out from the uterus, ruptured uterus. It is the intrauterine pregnancy. Intrauterine pregnancy comes through rupture scar. And another found in the south of No, Douglas. sir. No, another pregnancy was found. We check both tube and ovaries. Both are intact. So it is ultrasonographic is long conception that is true pregnancy. Yes, sir. Okay, thank you. প্রশ্ন হলো যে এত আর্লি প্রেগনেন্সিতে কি এরকম রাপচার হয় এই জন্যই তো এই প্রেজেন্টেশনটা এখানে করা হলো। এটার মেকানিজম কি? আমি বলি, আচ্ছা মার্জিয়া বলবেন, আমি বলবো। আচ্ছা আমি তুমি বলো। ইন্টারভেন প্রেগনেন্সি স্যার যদি আমাদের স্কারের উমটা যদি আনহেলদি থাকে সেই ক্ষেত্রে আমাদের রাপচার হয়ে যেতে পারে আর্লি এজে। না আমি একটু বলি, সাপ্লিমেন্ট করি। সেটা হলো যে আমাদের নর্মাল ইমপ্লান্টেশন সাইট হলো ইউটেরাইন ক্যাভিটি ইন আপার সেগমেন্ট নিয়ার ফান্ডাসের কাছে। তবে আমরা তো জানি যে কখনো কখনো যে প্লাসেন্টা প্রিভিয়া হয় লোয়ার সেগমেন্টে, তো আমরা ইউটেরাইন ইনসিশন দেই, এটাতে লোয়ার সেগমেন্টে দেওয়া হয়। এবং এটা নন প্রেগনেন্সি থেকে এটা ইসমাস পায়, নট ইন দ্য সার্ভিক্স, নট ক্যাভিটি। এই জন্য এটা হলো একটোপিক, নট ক্যাভিটি। এটা আসলে মাত্র 8 উইক্সের মতো, সে তো বলতেও পারে না আসলে কতদিন আগে। তো ইউট্রাস 6 উইক্স মেবি হতে পারে। তো ইমপ্লান্টেশনটাই হয়েছিল স্কারে, ঠিক আছে। এবং স্কারে হলে পরে দুটো আউটকাম হতে পারে, দুই ধরনের। একটা হলো এন্ডোজেনাস হতে পারে, আর একটা হলো এক্সোজেনাস। এক্সোজেনাস হলে পারফরেট, যদি উইক স্কারটা যদি আগের বার হেলদি না থাকে, তাহলে এটা কি করতে পারফরেট করে ওখানে কিন্তু মাসেল লেয়ারটা থাকে না, যার জন্য এক্সোজেনাস হলে এটা এই 6 to 8 উইক্সেই বের হয়ে যেতে পারে, ইরোড করে। আচ্ছা, আর এন্ডোজেনাস হলে যেটা হতে পারে সেটা ক্যাভিটির দিকে গ্রো করবে এবং প্লাসেন্টা প্রিভিয়া হবে, অ্যান্টিরিয়র প্লাসেন্টা প্রিভিয়া উইথ তোমার এক্রিটা ভ্যারাইটি। ওটাও যে খুব ভালো আউটকাম তা না, হ্যাঁ। আর এইটা যদি হয় তাহলে যে বাইরে বেরিয়ে চলে আসছে স্কারে 1 নাম্বার লোয়ার সেগমেন্টে, নট ইন দ্য ক্যাভিটি, এই জন্য এটা একটোপিক। আরেকটা হলো স্কারটা হলো উইক, আর ওখানে কোনো মাসেলও থাকে না, এত থিন থাকে যে এটা একদম 6 to 8 উইক্সে ইরোড করে একটোপিকের মধ্যে বাইরে চলে আসবে এবং এটা ব্লিডিং। আর এই জন্য এই যে বললো যে কলিকি হয় কিনা, ইউট্রাস তো যখনই এটা করবে, এটা তো স্মুথ মাসেল, কন্ট্রাক্ট করবে টু এক্সপেল আউট। যতবার সে কন্ট্রাক্ট করেছে ততবার কলিকি পেন হয়েছে, লার্জলি এটা মার্চ হয়ে গেছে। যখন এটা রাপচার হয়ে বাইরে চলে আসছে, ব্লিডিং হয়েছে, তখন ডিফিউজ। এই জন্যই আমাদের কাছে যখন আসছে তখন আমরা কিন্তু না পেটে হোল ব্লাড, হোল অ্যাবডোমেনে ব্লাড ছিল প্রায়, যার জন্য আমরা তা আলাদা আইসোলেট করতে পারিনি রাইট লেফট আর কোথায়। এটা ওখানে যখন আসছে তখন হয়তো তারা ওটা বলতে পারছে কিনা। অ্যাকচুয়ালি একটোপিক প্রেগনেন্সি রাতের এটা মিসলিডিং। এটাতে কখন কিভাবে এনি টাইম শুধু ইউটিআই আসছে, রিটেনশন অফ ইউরিনিয়া আসছে, শুধু ইউটিআই, নো এনি কমপ্লিট, শুধু ইউটিআই নিয়ে একটোপিক মানে রিটেনশন নিয়ে আসছে। সাপ্লিমেন্ট করি এখানে যেটা প্রফেসর তালুকদার যে প্রশ্নটা করেছেন, এখানে আমি জানি যে গাইনোকোলজিস্টরা খুব খুশি হয় যখন ওই সেকেন্ড সিজার বা থার্ড সিজার যখন করতে যায়, তখন আগের সিজারগুলো যদি তার হাতে করা থাকে, যদি অন্যের হাতে করা থাকে তখন তার অ্যাফ্রেড থাকে। আমি যতদূর জানি এই অ্যাফ্রেডের কারণ হলো যে আগের সিজারটা কে করছে, কিভাবে করছে, হ্যাঁ জুনিয়র করছে না সিনিয়র করছে, সেটা সোশ্যাল ম্যাটেরিয়াল কি রকম ইউজ করছে, এগুলোর অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করে। হ্যাঁ, যার ফলে যে এর ফেট কি হবে, একটা সিজারকে খুব আমরা ক্যাজুয়ালি নেই, কিন্তু ক্যাজুয়ালি নেওয়ার কোনো স্কোপই নাই, কারণ পরবর্তী অপারেশন গুলো খুব হ্যাজার্ডাস হয়। আমরা সার্জন হিসেবে কিছু
ইমার্জেন্সি ফেস করি, যাই সাথে দেখতে যাই, সেখানে আসলেই খুব খুব মানে ইরেশনালি যদি সিজারগুলো করা হয়, তার কনসিকুয়েন্স কত খারাপ হতে পারে, মানে এগুলা আমরা সার্জনরা বোধহয় কিছু দেখে অভ্যস্ত। কাজে আমি সবাইকে বলবো যে সিজার রেশনালি করতে হবে এবং সোশ্যাল ম্যাটেরিয়াল গুলো ভালো দিতে হবে। যদিও আমি বলবো এখনো এই বিষয়টা খুব নেগলেক্টেড। থ্যাংক ইউ। যে এখন আমরা যেটা বলি সাউন্ড স্কার, যে স্কার ইন্টিগ্রিটি এখন কিন্তু আমাদের আল্ট্রাসোনোগ্রাফি যদিও এই ধরনের এইটাতে হয়েছে বা হয়, আমাদের এটা নট নিউ। আমাদের কিন্তু একটিভ প্রেগনেন্সিকে অ্যাকচুয়ালি কেউ যে খুব বেশি হেল্প, আমরা বললাম না যে আমরা ডায়াগনোসিস দিয়েছি, লিখে দিয়েছি, তারপরেও কি আমরা প্রত্যেকটা স্টেপে কি সরাসরি যেতে পারছি? আমরা কিন্তু এই জন্যই নামটা সরাসরি দিয়েছি, বাট আমরা কিন্তু আফটার ল্যাপারটমি আমরা কিন্তু কনফার্ম করতে পেরেছি, তার আগ পর্যন্ত কিন্তু আমরা পারি নাই। তো আমরা কিন্তু আজকাল ওই সিজারিয়ান, প্রিভিয়াস সিজারিয়ান থাকলে পরে আমরা কিন্তু ওয়েট করব না, এখনই করব যখন একটু পেন নিয়ে আসে যে এটা কি আসলে ইমপেন্ডিং রাপচার, লেট প্রেগনেন্সিতে অবশ্যই, তাহলে কিন্তু আমরা স্কার ইন্টিগ্রিটি দেখি, স্কার থিকনেস এখন কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু সবসময় পারি। এবং এইটা হলো যে একদম 6 to 8 উইকস সাইজ, তখনই রাপচার হয়ে গেছে। তো এই সময় তো আমরা ওই অ্যালার্টও থাকি। আমার দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে হিস্ট্রি নিয়ে। পেশেন্টের শকের কোনো ফিচার ছিল কিনা, পেশেন্টের ব্রেথলেসনেস ছিল কিনা, আমরা জিপ কমপ্লেনের শকের তেমন কোনো ফিচার দেখিনি। আর একটা কোশ্চেন হচ্ছে যে ইফেক্টিভ প্রেগন্যান্সি নট সো আনকমন, আমরা প্রায় প্রিভেন্ট করার জন্য কি করা যেতে পারে, কোনো মেজার আছে কিনা যেটা আমরা প্রিভেন্ট করতে পারি না? Thank you for your nice question. Patient in shock at night. Her pulse more than 100, BP 80/60 millimeter of mercury, and when she come in obstetric ward, cold clammy skin already present. And if আমরা যখন অ্যাবডোমেন এক্সামিনেশন করেছিলাম তখন মানে তার শকের ফিচার ছিল, সেই জন্য আসলে স্যার আমাদের যে সার্জারিতে আমাদের পেশেন্টটা আসলে একটু যে ডিলেটা হয়েছে, যখন শকের ফিচার নিশ্চয় অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসে নিশ্চয়ই এরকম শকের ফিচার থাকে না। পেশেন্টটা কিন্তু যখন আমাদের রাতের বেলা আসছে তখনই কিন্তু তার শকের ফিচার ছিল। ওখানে যখন সার্জারির আমরা ফলো আপগুলি দেখেছি প্রত্যেকটা 80/60 প্লাস তাকে একটা ফ্লুইড ওগুলি দিয়ে তাকে সাপোর্টিভ রাখা হয়েছিল। আবার তাকে যে আমাদের এখানে যখন নিয়ে আসছে, এর আগে আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়েছিল, প্রথম ব্লাডার এমটি অবস্থায়, যার ফলে তার যে এখানেও ডিলে হয়ে যায়। এমটি হওয়ার পরে আবার যখন ব্লাডার ফুল করে যায়, সে আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছে। কোশ্চেনটা হলো যে ওর ছিল যে শক, যে আমরা বললাম শকের অ্যাকচুয়ালি ব্রেথলেসনেস না থাকলেও হবে, কিন্তু শকের যেটা বলা হয় যে পালস এবং বিপি, পালস মোর দ্যান 100 এবং বিপি হলো লেস দ্যান 90 ছিল। রেসপিরেটরি রেটটা 28 ব্রেথস পার মিনিট। কেন লেখা কমপ্লেনে গেলে লেখা যেত না ব্রেথলেসনেস? আমরা তো ও তো হার্টের পেশেন্ট, চাইল্ড বিয়ারিং এর কোনো গাই এবং চাইল্ড বিয়ারিং এর কোনো পেশেন্ট যদি আসে, ওয়ার বিভিন্ন পেন, শক, এনিমি, আল্ট্রাসোনোগ্রাফি নরমাল হোক যা হোক, চিন্তা করবি একটা থেকে মনে একটা প্যাকেট খুঁজতে হবে। আল্ট্রাসোনোগ্রাফির উপর বই দেখলে আমি এমআরসি রিপোর্টের সাথে বসে থাকবো, ওই রিপোর্টের সাথে কঠিন কাজ। কি যে অ্যাক্টিভিটিস রাপচার হচ্ছে কেমনে বুঝার কোনো বলতে নেই, শুধু পাওয়া যাবে পেটের মধ্যে একটু কালেকশন পাওয়া যাবে, যদি রিমিক থাকে আমার কোনো রিমিক থাকে, আল্ট্রাসোনো যা ইচ্ছা তাই। আমি চোখ বন্ধ করলে কি করবো, আমি যদি হই এবং আমরা তাই করেছি পেশেন্টটা ম্যানেজমেন্ট যা ইচ্ছা তাই পাই, এটা একদম যা করতে হবে। যদি অ্যাপেন্ডিক্স রাফটার এর কোনো সমস্যা পেটে দেখুন ইয়েস মেডিসিন। আরেকটা জিনিস আমাদের রিপোর্ট সার্ভে বলছে চাইল্ড সার্জন
তোমাদের যদি কেউ যদি বলে কোনো রোগী অনেক অনেক সচরাচর রোগী খুব বিশ্বাস ডাক্তার আমি আমার যতটুকু আমি বলে গেছিলাম কেউ যদি তোমাকে যদি রিকোয়েস্ট করে স্যার আমার সিজারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি তোমার হোয়াট উইল বি ইউর আনসার দেখো আমার শাশুড়ি বলে আমার শাশুড়ি হিস্টেক্টমি করবে আমার শাশুড়ি হুইসেল অ্যাপেন্ডিসাইটিস উনি হাইপোথাইরয়েড আমরা হাইপোথাইরয়েড সিম্পটম তো নয় আমরা ডায়াগনোস করতে পারি না পেটে ব্যথা করতে করতে ওর খাতে বসে গেছে নিয়ে গেছে হাত দিয়ে কি বলছে স্যার আপনার তো অ্যাপেন্ডিসাইটিস পেট ফুলে আপনার ভালো হয়ে গেছে পরে বলে হিস্টেক্টমি করা লাগবে তখন তো গাইনোকোলজিস্ট করতে হবে আমার শাশুড়ি বললো না আমি ওনাকে বলছিলাম ওনার স্যার কিন্তু স্যার আপনি হিস্টেক্টমি করেন আমি তো করে তুমি যদি বলো তোমার শাশুড়িকে আমি করে দেবো স্যার তো আমাদের ছিল স্যারকে দিন তোমার হবে ইউর আনসার আমি তো কি বলে খুব কঠিন কোশ্চেন আবার খুব সহজ উত্তর। প্রথমে যেটা একটা ওই যে ওর আনসারটা একটু আমি দিয়ে দিই যে অ্যাকিউট অ্যাবডোমেন চাইল্ড বেয়ারিং এজ প্যাশেন্ট শকে গেছে অন্য কোনো চিন্তা করা মাথায় আর কোনো কিছু দরকার নেই দিস এনাফ এবং বলা হয় যে টেলিফোনে যতগুলো ডিজিজ ডায়াগনোসিস করা যায় তার মধ্যে একটা হলো এবং আমি বলি একটু প্রেগন্যান্সি নিয়ে আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে আমি শুধু বলবো যে আমার মিসেস হচ্ছে একজন ডক্টর উনি একজন প্রফেসর উনাকে আমি তখন ঢাকা মেডিকেলের সিএ কোয়ার্টারে থাকতাম উনাকে বাঁচানো যেত না যদি আমি হসপিটালের ভিতরে আমার বাসা রাখতাম এবং বলি মানে এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে আমার সিএ 2 বছরের জীবনে একদিন আমি ছুটি নিয়েছিলাম একদিন 2 বছর সিএ জীবনে একদিন ছুটি নিয়েছিলাম তাও কি আরেক সিএর জন্য পাত্রী দেখতে গেছিলাম আমার প্রফেসর জাদুকে তখন কি আপনি ম্যারিড ছিলেন আমি ম্যারিড ছিলাম আমি ম্যারিড ছিলাম ঠিক আছে তো যাই হোক সিএ থাকা অবস্থায় এবং ওই দিনই আমার মিসেসের একটু প্রেগন্যান্সি আমি গেছিলাম কুমিল্লা মেডিকেল কলেজে একটা মেয়ে দেখতে আমার আরেকজন সিএ তার জন্য ওই দিনই একটু প্রেগন্যান্সি হয়েছে আমি যখন পিএসসি জাস্ট আমার মিসেসের অপারেশন হয়ে গেছে এবং আমি এসে দেখি আমার প্রফেসর দাঁড়ায় আছে আমার যিনি প্রফেসর উনি হসপিটাল লিভ করে না কারণ উনি জানতো যে আমি এইটা বলবো যে সি এর জন্য একটা প্রফেসরের কতটা দরদ থাকে সেটাও এখানে বোঝা যায় প্রফেসর দাঁড়ায় আছে সন্ধ্যা হয়ে গেছে আমি যখন আসছি তখন সে সব আমাকে বুঝাই দিয়ে তারপরে সে লিভ করছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে একটু প্রেগন্যান্সি যারা জীবনে না দেখছে তারা বলতে পারবে না অ্যাক্সিডিক প্রেগন্যান্সি আসলে কি জিনিস পেট খোলার পরে বলা হয় যে রক্তের সাগর মানে শুধু রক্ত পেট ভরা শুধু রক্ত আর কিছুই না ওই রক্তের ভিতরে হাত দিয়ে ওটাকে বন্ধ করতে হয় সাকার দিয়ে কতটুকু টানা যাবে সমানে ব্লিডিং হচ্ছে তারা ব্লিডিং জায়গা চেক দিতে হবে এটা হলো প্রথম কথা কাজে এটা ভোলা যাবে না মানে অ্যাকিউট অ্যাবডোমেন পেশেন্ট শকে গেছে চাইল্ড বেয়ারিং এজ কোনো কথা নেই একটু প্রেগন্যান্সি মাথায় রাখতে হবে জাস্ট একটা আল্ট্রাসাউন্ড এনাফ ডায়াগনোসিস করার জন্য আর কিছু লাগবে না কিছু না থাকলেও করা যাবে। সেটা চিত্র স্যার করছে এখন কথা হলো যে এক সময় ছিল সার্জনরা সবই করছে ভাঙাচোরা থেকে আরম্ভ করে সিজার এক্সট্রাক্টর সবই করছে হ্যাঁ থাইরয়েড সবই করছে এখন কথা হলো যে এখন তো স্পেশালিটি ভাগ হয়ে গেছে এত মাইনর স্পেশালিটি আসছে এখন কি করবে আমার কথা হলো যে একটা জিনিস মনে রাখতে হবে যে একজন এমবিবিএস পাস করছে যখন তার এভরি রাইট আছে অপারেশন করার এভরি রাইট আছে এখন আমি অপারেশন করব কি করব আমার তো যদি ওই সাবজেক্টের স্পেশালিটি আমার কাছে যার কাছে থাকে এবং তার কাছে পৌঁছানো যায় রোগীটা কেন আমি করব প্রশ্ন এখানে কেন করব এখন কিছু প্রশ্ন আছে যেমন আমি বলি আমার লাইফ টাইমে দুইটা জিনিস হয়েছে নাতির হাইড্রোসিল অপারেশন করে দিয়েছি এবার দাদা আসছে দাদা আসছে দাদার হাইড্রোসিল আমারটা স্যার আপনি করে দিতে হবে কিছুতেই তাকে করে দিতে পারি না যে আমি বাচ্চাদের করি বড়দের করেন না আমার করে দিতে হবে বাবা লিখি করে আলটিমেটলি ওর দাদাকে আমি যেটা করলাম সেটা হলো আরেকজন সার্জন দেখে ওরও ইটা রাখলাম ওই সাথে থেকে করে দিলাম
এটা একটা। আরেকটা কাহিনী হচ্ছে যে আম্বিকাল হার্নিয়া রিপেয়ার করে দিচ্ছে। এক লেফটেন্যান্ট কর্নেলের বাচ্চা আম্বিকাল হার্নিয়া করে দিচ্ছে। এখন উনার মিসেসের আম্বিকা থাকে, উনার মিসেসের আম্বিকাল হার্নিয়া, এবং সে বুঝছে যে না উনাকেই করে দিতে হবে। এগুলো বিপদ থাকে কিছু, যাই হোক যারা ছাত্র রেখে আমি হয়তো ওটা ল্যাপারোস্কোপিক্যালি করে দেওয়া হয়েছে একটা বড়দেরটা। এগুলো কিছু বিপত্তি তো ঘটে, কিছু তাদেরও লোকজনের কিছু বিশ্বাস থাকে যে বিশ্বাসকে অনার করতে হয়। এগুলো কিছু আচ্ছা, আমার মনে হয় যে আমাদের তবে আরো কোনো একটা জিনিস মনে রাখতে হবে যে সুপার স্পেশালিটি আছে কেন আমি করবো এই কথাটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। Thank you very much, Department of Dialogues. চিত্র স্যারের কথাটার সাথে বলবো যে আমাদের মানে নলস্টোন ডিজিজ তো আমাদের কাছে প্রচুর ডায়াগনোসিস হয় এসে, কারণ আপার অ্যাবডোমিনাল সিম্পটম নিয়ে আসে। স্যার অপারেশন থেকে আপনি করবেন, স্টোন তো আপনি ধরে দিলেন, হ্যাঁ? আচ্ছা, তারপর যে বুঝাই সুঝা বললাম, তাহলে স্যার আপনি কিন্তু অপারেশনের সময় থেকে, যাই হোক এগুলো থাকবে, তা ট্রাস্টওয়ার্দিনেস একটা ব্যাপার আছে। আর আমি একটু সাপ্লিমেন্ট করি, ডক্টর পারভেজ যে কোশ্চেনটা করেছে, হ্যাঁ কোশ্চেনটা ঠিক আছে, কিন্তু পার্টিকুলারলি যখন আমরা একটা কেস সাজাই তখন মেইন ডিজিজটাকে ফোকাস করতে হয়। সো তখন আমাদের এই কমপ্লেইনটা চলে যাবে ওই হিস্ট্রি প্রেজেন্টেশনের সেকেন্ড পার্ট, ইম্পর্টেন্ট পজিটিভ হিস্ট্রি। এই শকের সিম্পটমটা চলে যাবে ইম্পর্টেন্ট পজিটিভ হিস্ট্রিতে। সো ব্রেথলেসনেস এন্ড আদার্স থিংস গুলো, কোলকামিক স্কিন, এটা প্রেজেন্ট ইলনেসের ফার্স্ট পার্টটা পার্টিকুলারলি চিফ কমপ্লেইনগুলোকে ইলাবোরেট করার পরে সেকেন্ড পার্টে এটা অ্যাড করে দিতে হবে। দিলে তখন বোঝা যাবে যে এই সিম্পটমস গুলোর একটা কনসিকুয়েন্স হিসেবে এটা চলে আসছে। ওইটা ইউজুয়ালি ওইভাবে করলে জিনিসটা সুন্দর হয়, কারণ যদি চিফ কমপ্লেইন এগুলো দিয়ে দেওয়া হয় তখন পুরো কেসটা ক্লামসি হয়ে যায়, মূল ফোকাসটা থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ডিপার্টমেন্ট অফ গাইডলাইন্স। আমার শেষ স্যার আরেকটু আছে। ও আরেকটা হ্যাঁ, শেষ না, হয়ে না, গেল। না, আমাদের- আচ্ছা ঠিক আছে, আমি আমারটা শেষ করে দিই। তোমাদের শেষ করা। আমাদের নেক্সট সেমিনার হবে অটোমেরিকোলজি, আর তারপরেরটা হবে রেডিওলজি এন্ড ইমেজিং। ঠিক আছে, তারপরে বাকিটুকু শেষ করে Now চেয়ারম্যান few words চেয়ারম্যান ম্যাডাম regarding শেষ করে দিবেন। the scar ectopic and our statistics. আর আরেকটা হলো যে পেশেন্টটা কিন্তু আগের দিন রাত 12টায় ভর্তি হয়েছে এবং পরের দিন দিনে দুপুর 12:30টায় আমাদের এখানে, বা 12 আওয়ার্স ওই ডায়াগনোসিসের জন্য। এই জন্যই কিন্তু আমরা এটাও একটা কারণ দেখাবো যে আমাদের কতগুলো কেস এরকম ঘুরে ঘুরে আসে এবং জুনিয়র ডাক্তাররা, এবং আমাদের ডিপার্টমেন্টে আসার উইদিন হাফ অ্যান আওয়ার, আমাদের 12:30টার সময় পেশেন্ট আসছে এবং আমরা রিপোর্ট পাঠিয়ে দিয়েই উইদিন ওয়েট ফর রিপোর্ট। আমরা কিন্তু যে রিপোর্টগুলো দেখালাম এগুলো কিন্তু আফটার অপারেশন একদিন পরে পেয়েছি আমরা। আমাদের কাছে পেশেন্ট আসছে 12:30টায়, আমরা ল্যাপারেটমি করেছি 1:15 এবং জাস্ট অন ক্লিনিক্যাল ডায়াগনোসিস উপর বেস করে এবং উইদাউট ব্লাড আমরা স্টার্ট করেছিলাম। এবং ওই যে বলেছে না যে ব্লাড যে 3 ব্যাগ আমরা দিলাম, হাউ সুইফট উই হ্যাভ টু ডু ইন কেস অফ রাপচার্ড ectopic। হ্যাঁ, যে আমরা উইদাউট ব্লাড আমরা দৌড়াদৌড়ি করে এসে যে ফ্লুইড দিচ্ছি আর ওইদিকে ল্যাপারেটরিতে ব্লাডটা বন্ধ করে তারপরে ব্লাড, মানে এইরকম একটা সিচুয়েশন। আর আমাদের যে কিছু নিউজ এগুলো বলবে ও রিগার্ডিং দ্য ectopic, scar ectopic। হ্যাঁ, Scar ectopic pregnancy is a rare but potentially life-threatening form of ectopic pregnancy where the embryo implant within a previous cesarean scar section. It occurs in about 1 in 2,000 pregnancies and is increasing with the rising rate of cesarean deliveries. The condition arises when the gestational sac invades the myometrium through a cesarean scar, often due to inadequate healing or defect in the uterine wall. Symptoms may include vaginal bleeding, abdominal pain, or no symptoms at all in early stage. If untreated, it can lead to uterine rupture, severe hemorrhage, and life-threatening complications. Diagnosis is typically made via transvaginal ultrasound, which reveal a gestational sac within the scar
and absent intrauterine pregnancy. Early detection is required for management, which may include medical options like methotrexate or surgical intervention such as dilatation and curettage, hysteroscopy, or laparotomy, depending on the severity and gestational age. Before rupture. Early treatment minimize risks and preserve fertility. Now, statistics of OB/GYN department from January 2024 to December 2024. Total inpatient service taken in OB/GYN 3,645. Obstetric patient 2,408. Gynecological patient 1,237. And operated case 1,972. Total outpatient service taken in OB/GYN 8,138. Patients seen by specialist 4,503, resident surgeon 1,970, and medical officer 1,665. Total ectopic pregnancy 40. 15 patients were referred from surgery or medicine ward. 25 patients directly admitted to OB/GYN ward. Regarding management, 30 patients were operated, 10 patients were on medical management. Outcome was good for all patients. Mrs. Shathi with Professor Dr. Sheila Sen ma'am. Thank you all. Thank you.